জাংকুক কখনো ভাবেনি তে তার বউ হবে, হওয়ার কথাও না, কারণ জাংকুক জানে তে বিয়েতে রাজি না বা খুশিও না। কারণ কোন মেয়ে তার দেবর, তাও আবার তার থেকে বয়সে ছোট, তার সাথে বিয়ে করতে রাজি হবে? হ্যাঁ, তে জাংকুকের ভাবি, আর তে জাংকুকের থেকে বয়সে প্রায় 2 বছরের বড়। জাংকুকের মনটা আজ খারাপ নাকি ভালো সেটা জাংকুক নিজেই বুঝতে পারছে না। জাংকুক ভাবছে কি নিয়ে সে খুশি হবে, তাকে 2 বছর ধরে ভালোবাসছে সেটা ভেবে, নাকি ভাইয়ের বউকে বিয়ে করেছে বলে দুঃখ প্রকাশ করবে। মাথাটা ঘুরছে জাংকুকের, মনে হচ্ছে পুরো পৃথিবীটাই ঘুরছে। নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। যখন বিয়ে পড়ানো হচ্ছিল, যখন জাংকুককে বলা হচ্ছিল কবুল বলার জন্য, তখন কিছু সময়ের জন্য জাংকুকের মুখ থেকে ভাষা হারিয়ে গিয়েছিল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল তার। জাংকুক ভাবছে সে তো তেকে নিজের করেই পেতে চেয়েছিল, কিন্তু এইভাবে কখনো নয়। কি থেকে কি হয়ে গেল? কাজী আবারও বলছে বলুন কবুল। খুব কষ্ট করে জাংকুক নিজের মুখ থেকে কবুল শব্দটা বের করলো। আর অন্যদিকে তে কেঁদেই যাচ্ছে। টানা 2 ঘন্টা চেষ্টা করে সবার অনুরোধ রাখার জন্যই তে কবুল বলল। কবুল বলেই তে জ্ঞান হারালো। এই কেমন বিয়ে? এটাকে বিয়ে না বলে শোক সভা বলা যায়। বিয়ের হই হুল্লোড়ের তেমন কোনো চিহ্ন নেই। আত্মীয় স্বজন তো অনেক আছে, কিন্তু কেউ যেন মনে শান্তি পাচ্ছে না। সবাই বিয়েতে মন থেকে রাজি, কিন্তু কোথাও যেন একটু নারাজি রয়েছে। তেকে শত চেষ্টা করেও সাজানো যায়নি। সামান্য একটা সুতির ত্রিবেশ পরা কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। সুন্দর মানুষ কাঁদলে নাকি খুব বাজে লাগে? হ্যাঁ, তে খুব সুন্দর। যে কেউ প্রথম দেখাই ওর প্রেমে পড়ে যাবে। কাঁদার পর ওর চেহারা রক্তবর্ণ ধারণ করেছে। জাংকুক চেয়েও কাঁদতে পারছে না। বাড়ির বড়দের সাথে সে বসে আছে। জাংকুক এবার অনার্স 4th বর্ষ শেষ করলো। জাংকুকরা 2 ভাই, জেইহোপ আর জাংকুক। তে মূলত জেইহোপের স্ত্রী ছিল, কিন্তু এখন তে জাংকুকের বউ। জীবন সত্যি আমাদের সাথে এমন কিছু খেলা খেলে, যে খেলাকে আমরা নিজের ইচ্ছাতে না তো খেলতে পারি, আর না পারি খেলা থেকে বের হয়ে আসতে। শুধু সে খেলার সাথে নিজেকে মানিয়ে নেওয়া ছাড়া বা ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। জাংকুক জেইহোপ আর তেও সেই ভাগ্যের খেলার চক্রে চক্রবদ্ধ হয়ে গেছে। এখন না পারছে খেলাকে বন্ধ করতে, না পারছে খেলা থেকে বের হতে, আর না খেলায় জিততে। সত্যিই জীবনের গতিবিধি বড়ই আজব। রাত প্রায় 9টা বাজে। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে, কিন্তু জাংকুক এখনো বাইরেই বসে আছে। আর 5টা বিয়ের মতো এখানে জাংকুকের বন্ধুরা জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিচ্ছে না, বা জাংকুকও বাসর ঘরে যাবার জন্য তেমন কোনো আগ্রহী নেই। কিছুক্ষণ পর জাংকুকের বাবা এসে জাংকুকের কাঁধে হাত রাখলো। কিছু বলবে বাবা? আমি জানি তোর মনের অবস্থা এখন কি, কিন্তু কতক্ষণ এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবি? বৌমা তোর জন্য ভেতরে বসে আছে। সেটা কি কখনো সম্ভব বাবা? রাঙা বউ যে আমার জন্য কখনো অপেক্ষা করে থাকবে না, সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। তুই যা বলছিস তা আমি ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু বাবা বিয়ে যখন হয়ে গেছে, তখন পৃথিবীর তো একটা নিয়ম আছে। ওকে তো তোর স্ত্রীর মর্যাদা দিতেই হবে। বাবা, স্ত্রীর অধিকার যে দেয় সে স্বামীর হবার যোগ্যতা রাখে, কিন্তু রাঙা বউয়ের বর হওয়ার যোগ্যতা না তো আমার কখনো ছিল, না আছে, না ভবিষ্যতেও থাকবে বলে আমার মনে হয়। বাবা, রাঙা বউয়ের মনে বা জীবনে জায়গা নেওয়ার মতো কোনো অধিকার আমার নেই। আর তাছাড়া রাঙা বউ আমাকে কাগজে কলমে শুধু স্বামী হিসাবে মেনেছে, মন থেকে কখনোই মানবে না। আল্লাহ তোদের কপালে যা লিখেছে তাই হবে। তার ইচ্ছা অনুযায়ী সব হয়, তিনি সবার ভাগ্য বিধাতা। তাহলে দেখি তোদের কপালে তিনি কি লিখেছেন। রাত প্রায় 2টো বাজে, যা ভেতরে যা। আচ্ছা, গেলাম। জাংকুক রুমে গেল। ভেতরে ঢুকে দেখে রুমটা একদম অন্ধকার। তে বারান্দায় দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে। জাংকুক হালকা একটু কাশি দিল। জাংকুক, তুমি এসেছো? কোথায় ছিলে এতক্ষণ? এই তো একটু বাইরে ছিলাম। আচ্ছা জাংকুক, এমনটা হবার কথা তো ছিল না, তবে কেন হলো এমনটা? বাবা বলল জীবনে যা হয় সব নাকি আল্লাহর ইচ্ছাতেই হয়, কিন্তু এটা কেমন ইচ্ছা জাংকুক? জানি না, হয়তো পরে জানতে পারবো। তোমার এই প্রশ্নের উত্তরটা আমিও খুঁজে বেড়াচ্ছি। যদি কখনো প্রশ্নের উত্তরটা পাও আমাকে জানাতে ভুলো না, কেমন? ঠিক আছে। দেখি তুমি কবে পাও এই প্রশ্নের উত্তর। আমিও সেই ক্ষণের জন্যই অধীর আগ্রহে আছি। আচ্ছা রাঙা বউ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি অন্য রুমে যাচ্ছি। জাংকুক শোনো, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি কি জেইহোপের রুমে গিয়ে থাকতে পারি?
না মানে রুমটা ছেড়ে অন্য রুমে কখনো থাকার কথা ভাবিনি তো। অনেক স্মৃতি জড়িয়ে আছে। রাঙা বউ, তুমি আমার স্ত্রী বলে তুমি আমার কাছে বাধ্য নও। তোমার যখন যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তুমি স্বাধীন। আমাদের সম্পর্ক কখনো তোমার স্বাধীনতার মাঝে আসবে না। থ্যাংক ইউ। তারপর জেইহোপের রুমে চলে যাই। জেইহোপের রুমে যাবার পর তের দম যেন বন্ধ হয়ে আসছিল। নিঃশ্বাস নেওয়ার জন্য বারান্দায় গেল। বারান্দায় গিয়ে চিৎকার করে বলল, আই হেট ইউ জেইহোপ, আই হেট ইউ, বাট আই স্টিল লাভ ইউ আ লট। বলেই কান্নায় ভেঙে পড়ল মেয়েটি। চাঙ্কুক রুমে বসে আছে, চোখ থেকে অঝোর ধারায় জল ঝরছে। আজ নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে, ঘৃণা হচ্ছে নিজের উপর। সবাই বলে কাউকে যদি সত্যিকারের ভালোবাসো তাহলে তাকে পাবে তুমি। আমার ভালোবাসায় সত্যি কি এতটা সত্যতা ছিল যে আমি তেকে পেয়ে গেলাম? হ্যাঁ, আমি তেকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু সে ভালোবাসাটাকে আমি আমার বাইরে কখনো যেতে দিইনি। কিন্তু কথায় আছে না, যেটা হবার সেটা হবেই। আজ জেইহোপ ভাইয়াকে দেখে অনেক কথা শোনাতে ইচ্ছা করছে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? কখনো যদি জেইহোপ ভাইয়ার সাথে দেখা হয় তাহলে তার কাছ থেকে একটা কথাই জানতে চাইবো, কেন সে তের মতো সুন্দর মেয়ের সুন্দর জীবনটাকে নষ্ট করে দিল? না, তোমরা যা ভাবছো ঠিক তা নয়। জেইহোপ মারা যায়নি, বেঁচে আছে জেইহোপ, কিন্তু কোথায় তা বর্তমানে আমরা ঠিক জানি না। তবে জেইহোপ ভাইয়া তো চলে গেছে, সাথে রাঙা বউয়ের জীবনটাকে তছনছ করে দিয়ে গেছে। চাঙ্কুক, চাঙ্কুক, তে ডাকে চাঙ্কুকের ভাবনায় ছেদ পড়লো। রাঙা বউ, তুমি এত রাতে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আমিও না পাগলের মতো প্রশ্ন করছি, তুমি ঠিক কেমন আছো তা আমার থেকে ভালো কে জানবে রাঙা বউ? আচ্ছা চাঙ্কুক, কয়টা বাজে? এখন 3:30 বাজে। রাঙা বউ, তুমি কি কিছু বলবা বলো? কারণ এত রাতে তুমি আমার কাছে সময় জানতে আসোনি তা আমি খুব ভালো করেই জানি। বলো কি বলবা? আমাকে একটু ছাদে নিয়ে যাবা? রাত তো অনেক হয়েছে, তাই একা যেতে সাহস হচ্ছে না। চলো। তে আর চাঙ্কুক আস্তে আস্তে ছাদে গেল। না, আজকে আকাশে চাঁদ নেই, কারণ রাতের শেষ ভাগে চাঁদের আলোটা ধিমি হয়ে যায়। আকাশে তো অনেক মেঘ, বৃষ্টি হতে পারে। চলো নিচে চলো। মেঘ দেখতেই তো এলাম, কারণ আমি ওই পরিষ্কার আকাশটাকে আর দেখতে চাই না। যে আকাশে মানুষ স্বপ্ন বনে সে নীল আকাশ আমি আর দেখতে চাই না। আজ আকাশের মেঘগুলো অসম্ভব সুন্দর লাগছে, কারণ মেঘটা আকাশের নীল রংটা আর চাঁদের চাঁদনি দুটোকেই ঢেকে দিয়েছে। তাই তো মেঘটা দেখতে এলাম। আচ্ছা, আকাশটা কি পারে না সব সময় এইরকমই মেঘলা থাকতে? না, কেন? তাহলে যে সবাই আকাশের নীল চাঁদের চাহনি থেকে বঞ্চিত হবে। আকাশটা যে বড্ড ছলনাময়, কখনো একা থাকতেই পারে না। কখনো তার সূর্যের আলো চাই, কখনো বা মেঘের নীল চাই, আবার কখনো বা চাঁদের চাঁদনি। আকাশ এরকম রূপ আমাদের জন্যই তো ধারণ করে। সত্যি কি তাই? রাঙা বউ, মাটির এই মানুষটার সাথে আকাশের তুলনা করো না প্লিজ, তাহলে তুমি নিজেই হিসাব মেলাতে পারবে না। জীবনের হিসাবটাই যে গরমিল হয়ে গেছে, তাহলে অন্য হিসাব মিলিয়ে কি লাভ? আচ্ছা চাঙ্কুক, তোমার কি আমাদের বিয়ের কথা মনে আছে? হ্যাঁ আছে। কেন? তুমি তো আমাকে আমার বিয়ের দিন প্রথম দেখেছিলে, তাই না? চাঙ্কুক মনে মনে না বললেও থেকে হ্যাঁ বলল। রঙিন কাগজে মোড়া আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। আজ সেই রঙিন কাগজটাই চোখের জলে ধুয়ে মুছে রংহীন হয়ে গেছে। রংহীন কাগজে কিন্তু আবারও রং তুলি দিয়ে মনের মতো করে আঁকা যায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো ভেতরে চলো, কিছুক্ষণ ভিজতে দাও। আজ বৃষ্টির পবিত্র জল আমার জীবনের সকল অপবিত্রতাকে ধুয়ে নিয়ে যাক। তোমার নিজের খেয়াল না থাকতে পারে, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা ভুল, মিথ্যা। মানে সত্যিটা কাল তুমি তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। চাঙ্কুক অনেকটা ঘোরের মধ্যে পড়লো, তারপরও তের হাত ধরে তেকে নিচে নামালো। তারপর বলল, কাপড় বদলে শুয়ে পড়বা, রাত প্রায় শেষ, একদম পাগলামি করবা না। তারপর নিজের রুমে গিয়ে তের বলা কথাগুলো ভাবতে লাগলো। এখন এবার জেইহোপের সম্বন্ধে কিছু বলবো। জেইহোপ আর তের বিয়ে হয়েছে আজ 1 বছর পূর্ণ হলো, মানে আজ ছিল তাদের বিবাহ বার্ষিকী। আর আজই চাঙ্কুক আর তের বিয়ে হলো। কি আজও ব্যাপার, তাই না? কিন্তু কেন এমনটা?
যেই হোক তখন ওর বাবার ব্যবসার দেখাশোনার পাশাপাশি নিজেও একটা ব্যবসা শুরু করে। তে তখন মাস্টার শেষ করে আর জাঙ্কুক কেবল অনার্স চতুর্থ বর্ষে উঠেছে। তে আর যেই হোপের বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না ওদের মাঝে। দুজন দুজনকে তারা অনেক ভালোবাসতো, কিন্তু কি এমন হলো যেটা ওদের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ালো? আচ্ছা যেই হোক, সবাই তো আমাকে রাঙা বউ বলে ডাকে, তাহলে তুমি কেন আমাকে রাঙা পরি বলে ডাকো? সবার সাথে কি আমার চাই মাই লাভ? সত্যি তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবতী। এত ভালোবাসার সংসার যেই হোপের একটা ভুল সিদ্ধান্তে তছনছ হয়ে গেছে। বদলে গেল তিনজনের জীবনের চলার মোড়, বদলে গেল সব সম্পর্ক। সকাল প্রায় 8টা, তখন তের ঘুম ভাঙলো। কেউ ডাকেনি ওকে, কিন্তু তেকে অন্য রুমে ঘুমাতে দেখে বাড়ির কিছু লোক একটু অবাক হলো। বিশেষ করে বাড়ির ভাবিরা তেকে মজা করে অনেক কথা বলল, কিন্তু তের এসব অসহ্য লাগছে। তাই সেখান থেকে রান্নাঘরে গিয়ে শাশুড়ি মার কাজে হাত লাগিয়ে দিচ্ছে। তুই এলি কেন? যা রুমে গিয়ে বিশ্রাম নে। তার দরকার নাই মা, আমি ঠিক আছি, কিন্তু আপনি প্রস্তুত হয়ে থাকুন। কেন? জাঙ্কুকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তুমি কি জাঙ্কুককে সবটা বলে দিয়েছো? না মা, আমি জাঙ্কুককে এখনো সবটা বলিনি, শুধু বলেছি আপনি যেটা বলেছেন জাঙ্কুককে সেটা মিথ্যা। কিন্তু এতে জাঙ্কুক তোমাকে আর আমাকে ভুল বুঝবে, সেটা আপনার আগে ভাবা উচিত ছিল মা। আর এটা এমন সত্যি যেটা লুকিয়ে রাখা নেহাত বোকামি ছাড়ার কিচ্ছু নয়। তাই বলছি আপনি নিজে থেকেই জাঙ্কুককে সব সত্যিটা বলে দিন, নইলে কিন্তু আমি বলে দিব মা। ঠিক আছে বলবো, কিন্তু বাড়িতে এখন অনেক আত্মীয় স্বজন, তাদের মাঝে নিজেদের ঘরের কথা না বলাই ভালো। 2 দিন পর সবাই চলে যাবে, কথা দিচ্ছি। সবাই চলে যাওয়ার পর আমি নিজেই জাঙ্কুককে সব সত্যিটা বলে দিব। ঠিক আছে মা, কিন্তু এর বেশি সময় নেবেন না প্লিজ। সত্য যত তাড়াতাড়ি সামনে আসে ততই ভালো। বাড়িতে বিয়ের পরের দিনের জন্য তেমন কোনো আয়োজন নেই। তারপরও বিয়েতে যেসব আত্মীয় স্বজন এসেছিল এবং তের পরিবারকে নিয়ে একটু আয়োজন করা হচ্ছে। বাড়ির সবাই মোটামুটি ব্যস্ত, কিন্তু তে নিজের রুম অন্ধকার করে রুমের এক কোণে বসে আছে। জাঙ্কুক বেশ কয়েকবার দরজা টোকা দিল। তে শুধু বলল, দরজা খোলা আছে। জাঙ্কুক রুমে ঢুকে লাইট অন করে তেকে দেখতে পেল। তুমি ঠিক আছো তো? তুমি আলো কেন জ্বালালে? অন্ধকারটাই বেশ ভালো ছিল। রাঙা বউ প্লিজ এরকম করো না, একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো প্লিজ। জাঙ্কুক তের হাত ধরে উঠিয়ে ওকে বিছানায় বসায়, তারপর বলে, দুঃখ কষ্ট হতাশা এসব তো আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। এইসব বাদ দিলে জীবনের কোনো মূল্য আমাদের কাছে থাকে না। আচ্ছা তুমি তো একদিন আমাকে বলেছিলে রাতের কালো আধারের শেষ যেমন সকালের রূপালী আলোয় ভরে যায়, ঠিক তেমনই কষ্টের অন্ধকারটা যতই গাঢ় হোক না কেন সেটা কেটে সুখের সূর্য উঠবেই। চাই না আমার সুখের সূর্য, কিন্তু আমরা চাই তুমি সুখী হও। বাদ দাও, তোমার বান্ধবী জিমিন এসেছে তোমার সাথে দেখা করতে, আমি ভিতরে পাঠিয়ে দিচ্ছি। জিমিন তের সবচেয়ে কাছের বান্ধবী। জিমিনের কাছে তে কিচ্ছু লুকায় না, কিন্তু গত 3 মাস জিমিন বিদেশ থাকায় তের সাথে তেমন যোগাযোগ ছিল না। কেমন আছিস তুই? জিমিনকে দেখে তে জিমিনকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। প্লিজ শান্ত হ, আগে আমার কথা শোন। এতদিন পর বুঝি তোর আমার কথা মনে পড়লো, একবার খোঁজও নিলি না। কিভাবে নিব? তোর ফোনটা যে তুই বন্ধ করে রেখেছিস, ফোনটা আমি ভেঙে ফেলেছি। ওসব বাদ দে, আগে বল এসব কি হচ্ছে? তোর সাথে জাঙ্কুক? তাহলে যেই হোক কোথায়, কি করেছে যেই হোক, আর কেনই বা এরকমটা হলো? সব আমার কপাল। আমাকে শুরু থেকে সব বল প্লিজ। তুই যাবার কিছুদিন আগে থেকেই যেই হোক কেমন একটা অন্য মনস্ক থাকতো, আর জানতে চাইলে বলতো ব্যবসার চাপ। আমি ওর কথাটা বিশ্বাস করেছিলাম, তার কিছুদিন পরে তুই চলে গেলি। যেই হোক সব সময় ব্যবসার কাজে ঢাকায় যাওয়া আসা করতো, কিন্তু কিছুদিন ধরে ঢাকায় গিয়ে বেশ কয়েকদিন থাকতো। বললেই বলতো কাজের চাপ খুব বেশি। আমি ওর প্রত্যেকটা কথা অন্ধের মতো বিশ্বাস করতাম। তারপর আমার কাছ থেকেও দূরে দূরে থাকতো, একা একা বসে কি যেন সব ভাবতো। মনে হতো ওর মনের উপর একটা বড় বোঝা আছে। শতবার জানতে চাইলেও বলেনি আমাকে। তারপর একদিন আমাকে বলল, আমি যদি কখনো গুরুতর কোনো ভুল করি তবে কি তুমি আমাকে মাফ করতে পারবে? আগে তুমি কি ভুল করেছো, কিসের জন্য করেছো তা দেখব, তারপর চিন্তা ভাবনা করব। আর সব থেকে বড় কথা, আমি জানি
তুমি কখনো এমন কিছু করবে না যাতে আমার বিশ্বাস ভাঙে। আমি তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি। সেদিন যেই হোক আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল আর আমাকে বলেছিল তোমাকে একটা গল্প বলি। ঠিক গল্প না, আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া সত্য কাহিনী। আচ্ছা বলো। আমার এক বিবাহিত বন্ধু তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে, কিন্তু ভুলবশত বা দুর্ঘটনাবশত সে একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আর যার সাথে এই সম্পর্কে জড়িয়ে পড়ে তার পরিবার মেয়েটিকে আমার বন্ধুর সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। এখন আমার বন্ধু না পারছে তার প্রথম স্ত্রীকে ছাড়তে, না পারছে দ্বিতীয় স্ত্রীকে ছাড়তে। এদিকে দ্বিতীয় স্ত্রী এবং তার পরিবার আমার বন্ধুকে ধমক দিয়েছে, প্রথম স্ত্রীকে না ছাড়লে তারা আমার বন্ধুর নামে থানায় ধোঁকা আর নির্যাতনের মামলা করবে। এখন আমার বন্ধুর ঠিক কি করা উচিত? জেইহোপের দিকে তাকালো, তারপর বলল, জেইহোপ তুমি এসব কথাগুলো বাবা মাকে বলো আর সেই মেয়ের পরিবারকে আমাদের বাসায় আসতে বলো। মানে? জেইহোপ তুমি এতক্ষণ যার কথা বললে সে তোমার বন্ধু না, বরং তুমি নিজের কথাই বললে। দেখো জেইহোপ, একটা ছেলের বিয়ের পর তার সব ছোট ছোট পরিবর্তনগুলো তার স্ত্রী ব্যতীত আর কেউ নোটিস করে না। আর তোমার পরিবর্তনগুলো আমি অনেক আগে থেকে নোটিস করছি জেইহোপ। হ্যাঁ, আমি তোমাকে কিছুই বলতাম না, কিন্তু তার মানে এই নয় যে আমি বুঝতাম না বা আমার কষ্ট হতো না। কোন মেয়ে তার স্বামীর এইরকম অস্বাভাবিক পরিবর্তন দেখে কষ্ট না পেয়ে থাকতে পারে বলো? তবে তুমি টেনশন নিও না, তোমার ক্ষতি হবে এমন কোনো কাজ আমার দ্বারা কখনোই হবে না। কিভাবে হবে বলো? নিজের কলিজায় নিজে কি কখনো আঘাত করতে পারে? কথাটা বলেই তে কান্না করতে লাগলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও তে, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বা এরকম কিছু কখনোই করতে চাইনি। কি থেকে যে কি হয়ে গেল আমি এখনো বুঝতে পারছি না। থাক জেইহোপ, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি তোমার উপর রাগ করিনি, তোমার উপর আমার কোনো অভিমান নেই। কিন্তু কি জানো, কষ্ট আমার এই জায়গাতে হচ্ছে যে আমি তোমাকে আমার ভালোবাসার বাঁধনে বেঁধে রাখতে পারলাম না। আজ স্ত্রী হিসাবে আমি পরাজিত। তবে হ্যাঁ, তোমাকে আমি কারোর কাছে ছোট হতে দিব না। তারপর জেইহোপ তার বাবা মাকে সবকিছু খুলে বলল। তারা জেইহোপের উপর ভীষণ রাগ করলো। বাবা তো জেইহোপকে চড় মারতে পর্যন্ত গিয়েছিল, কিন্তু আমার জন্য পারেনি। তারপর সেই মেয়েটা ও তার পরিবার আসলো, তাদের সাথে কথা বললাম, কিন্তু মেয়েটা কিছুতেই জেইহোপকে ছাড়তে রাজি না। মেয়েটা 23 থেকে 24 বছরের হবে, কিন্তু যথেষ্ট চালাক। তারপর তারা বলল আমি যদি জেইহোপকে ডিভোর্স না করি তাহলে সে নাকি জেইহোপের নামে মামলা করবে। আরো অনেক ভাবে শাসালো। আমি ভেবেছিলাম জেইহোপ হয়তো মেয়েটার বিরুদ্ধে কিছু বলবে, কিন্তু পুরোটা সময় জেইহোপ নীরব দর্শকের মতো ছিল। তারপর আমি জেইহোপকে বলেছিলাম, তুমি ঠিক কি চাও সেটা আমাকে বলো, তোমার সব চাওয়া আমি পূরণ করব। আসলে ন্যান্সি প্রেগনেন্ট। তারপর আমি আর কিছু বলতে পারলাম না, মুখের সব ভাষা কোথায় যেন একটা হারিয়ে গেল। তারপর জেইহোপের বাবা জেইহোপকে বাড়ি থেকে বের করে দিল। তার কিছুদিন পর আমি আমার জীবনের চরম সর্বনাশের কাগজে সাইন করলাম। ডিভোর্স পেপারে সাইন করার পর আর কিছু মনে ছিল না, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তাহলে তোর আর চাঙ্কুকের বিয়েটা কিভাবে হলো? আমার শাশুড়ির একটা মিথ্যা আর তার কিছু কথার কারণে আমি চাঙ্কুককে বিয়ে করতে বাধ্য হই। তোর শাশুড়ি কি এমন বলেছে যে তুই বিয়ে করতে বাধ্য হলি? আমার শাশুড়ি আমাকে বলেছিল। হ্যাঁ, কি বলেছিল? কি হলো বল? জেইহোপ সেই মেয়েটার সাথে মানে ন্যান্সির সাথে চলে গেল। তখন তাকিয়ে শুধু যাওয়াটা দেখে গেলাম আর ভাবছিলাম ন্যান্সির সাথে যদি বিয়েটা দুর্ঘটনা হয় তাহলে প্রেগনেন্ট হওয়াটাও কি একটা দুর্ঘটনা? সেটা কি করে সম্ভব বল? একটা ছেলের সাথে এমন দুর্ঘটনা কিভাবে সম্ভব? এত কিছুর পরও কেন জানি জেইহোপকে ঘৃণা করতে পারছি না। কাউকে প্রয়োজনের বেশি ভালোবাসলে নাতে এমনটাই হয়। যাক সেসব কথা। জেইহোপ চলে যাবার পর আমি আমাদের বাড়িতে চলে যাই। কি করব বল, জেইহোপের বাড়ির প্রত্যেকটা জায়গায় ওর স্মৃতি ছড়িয়েছিল। বেশ কিছুদিন আমাদের বাড়িতে ছিলাম। প্রায় 15 দিন আগে আমি আবারও এখানে আসি আমার জিনিসপত্র সবকিছু নিয়ে যাবার জন্য, কারণ এখানে থাকাটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি বাড়িতে আসাতে জেইহোপের বাবা মা অনেক খুশি হয়, কারণ তারা জেইহোপের চলে যাবার থেকে জেইহোপ আমার সাথে যা করেছে তাতে বেশি কষ্ট পেয়েছেন। তারা আমাকে এখানে কিছুদিন থাকার জন্য অনেক অনুরোধ করলো, তখন তাদের অনুরোধ ফেলতে পারিনি।
শত হলেও তাদেরকে যে নিজের বাবা মার চোখেই দেখেছি। তাদের সাথে বেশ কিছুদিন থাকলাম। তখন আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের সাথে আমার আর চাঙ্কুকের বিয়ের কথা বললেন। বাবা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। হয়তো ভেবেছে এখন আমার জীবন নতুন করে শুরু হবে, কিন্তু আমি সাথে সাথে না বলে দিই। কারণ যেই মনে একবার যেই হোককে জায়গা দিয়েছি সেখানে নতুন কাউকে কি করে বসাবো বল। আর তাছাড়া চাঙ্কুক যেই হোকের ছোট ভাই, আর আমার থেকেও বয়সে প্রায় 2 বছরের ছোট। তাহলে কিভাবে সম্ভব বল? আর সব থেকে বড় কথা, ভালোবাসা, বিয়ে, বিশ্বাস, সম্পর্ক, এগুলো থেকে আমার বিশ্বাস যেন উঠে গেছে। তারপর আমি জেনে শুনে চাঙ্কুকের জীবনটা কি করে নষ্ট করি বল? সবাই আমাকে রাজি করানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই রাজি হচ্ছিলাম না। আমি ভেবেছিলাম চাঙ্কুক হয়তো রাজি হবে না। তারপর আমার শাশুড়ি কি যেন বললো ওকে, আর সে রাজি হয়ে গেল। আমি বিষয়টা জিজ্ঞাসা করাই আমায় যা বললো আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি চাইনি চাঙ্কুক তার মাকে মিথ্যুক ভাবুক, তাই চাঙ্কুককে কিছু বললাম না। সরাসরি শাশুড়ি মায়ের কাছেই জানতে চাইলাম। তিনি আমার পায়ে পড়লেন যাতে আমি বিয়েতে রাজি হই। তিনি বললেন তিনি যেই হোকের থেকেও আমাকে বেশি ভালোবাসেন, তাই তিনি চান আমি যেন সারা জীবন তার কাছে থাকি। তিনিও তো আমার মা, মেয়ে হয়ে কিভাবে নিজের মাকে নিজের পা ধরতে দিই বল? তাই নিজের সব দুঃখ কষ্টগুলোকে নিজের মধ্যে চেপে রেখে বিয়েতে রাজি হলাম। আর তারপরের সব তো দেখছিস তুই। হ্যাঁ তা ঠিক, কিন্তু তোর শাশুড়ি এমন কি বললো যে চাঙ্কুক বিয়েতে সরাসরি রাজি হয়ে গেল? আমার শাশুড়ি চাঙ্কুককে এটা বলেছে যে আম্বাতে তোমাদের জন্য সবাই নিচে বসে আছে। আসছি, তুমি যাও। জিমিন, তোকে আমি সব পরে বলবো। আচ্ছা ঠিক আছে, রাতে ফোন করব। ঠিক আছে, কিন্তু এইসব কথা ফোনে বলবো না। সময় করে আবার বাড়ি আসিস তখন বলবো। ঠিক আছে। যেসব মেহমান এসেছিল তাদের বেশিরভাগ আজকেই চলে গেল। বাকি সবাই নাকি কাল পরশু যাবে। পেয়ে গেল তার বাপের বাড়ি। পেয়েদের বাড়িতেও মোটামুটি অনেক আত্মীয় স্বজন এসেছে। আরে ভাই দিদিও বিয়ে বলে কথা, তাও আবার মেয়ের ছোট দেবরের সাথে। আত্মীয় স্বজন না আসলে চলে? পাড়ার আন্টিরা কিছুদিন গল্প করার নতুন একটা টপিক পেল, মিস করা উচিত নাকি? এক আন্টি টিটকারি মেরে বলল, বাহতে আমরা একজনকে সামলাতে পারি না, আর তুই তো 2 ভাইকে। হ্যাঁ গো দিদি, কি ভাগ্য তোর। বড় ভাই তো সালমান খান আর ছোট ভাই সে তো রণবীর কাপুর। দেখিস এটাকে ধরে রাখতে পারিস নাকি বড়টার মতোই ফুস। আবারও অন্য আন্টি বলতে লাগলো, আরে করলেই বাকি, ছেলে তো তোর থেকে ছোট, ছেলেরা ওই রকম 2-1টা করতেই পারে। তারা এসব কথা বলছে আর একে অপরের মুখ টিপে হাসছে। এসব কথা শুনে তের মরে যেতে ইচ্ছা করছে। চাঙ্কুক ড্রয়িং রুম থেকে আন্টিদের কথাগুলো শুনে ভেতরে আসলো। তাদের সালাম দিয়ে বলতে শুরু করলো, আন্টি আপনাদের কাউকে আমি ঠিকভাবে চিনি না, তাই যদি কিছু ভুল বলি তাহলে ক্ষমা করবেন। আচ্ছা আন্টি, তের সাথে যা হয়েছে তা কি আপনি সঠিকভাবে জানেন? দোষ তের নাকি আমার ভাইয়ার, তা কি সঠিকভাবে জানেন বলুন? হ্যাঁ, তেকে ওর স্বামী ছেড়ে দিয়েছে। আন্টি আপনি তো ভুল বললেন, ভাইয়া তেকে ছাড়েনি, উল্টে তেই ভাইয়াকে করুণা করে ছেড়ে দিয়েছে, নয়তো সে এখন জেলের ঘানি টানতো যে। আন্টি তের সাথে যেটা হয়েছে সেটা যদি আপনার মেয়ের সাথে হতো তাহলেও কি আপনি এমন ধরনের কথা বলতেন? বালাই ষাট, আমার মেয়ের সাথে এমন কেন হতে যাবে? যে বিষয়টা আপনি নিজের মেয়ের ক্ষেত্রে চিন্তা পর্যন্ত করতে ভয় পান, সেই অবস্থার মধ্যে দিয়ে তে আর তার পরিবার যাচ্ছে। একবার ভাবুন তো, আপনাদের এইসব কথাই তাদের মনে ঠিক কতটা দাগ কাটছে। তে বর্তমানে আমার স্ত্রী, আগে আমাদের মাঝে কি সম্পর্ক ছিল সেটা এখন নিয়ে আসবেন না। আমার সামনে কেউ আমার স্ত্রীকে অপমান করবে আর আমি তাকে ছেড়ে দেব, এমন ভালো ছেলে কিন্তু আমি নই। তাই খবরদার আমার স্ত্রীকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না। আমি আমার স্ত্রীকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনারা তাকে সম্মান করতে না পারলেও অসম্মান করার চেষ্টাও করবেন না, তাহলে আমি আপনাদের সম্মানের ছিটা ফোটাও রাখবো না। চাঙ্কুকের কথাগুলো শুনে আন্টিগুলো মুখ বাঁকিয়ে চলে গেল। তের মা খুশিতে কান্না করে দিল, বাবা খুশিতে জড়িয়ে ধরলেন জামাইকে। আর তে, সে তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্বামীর দিকে। সেদিন রাতে চাঙ্কুককে বাধ্য হয়ে তের রুমেই থাকতে হলো, কারণ তেদের বাসায় অনেক মেহমান, তাদের সামনে 2 রুমে থাকলে কি ভালো দেখায়? তেদের রুমে কোনো সোফা নেই, তাই চাঙ্কুক চুপচাপ খাটের এক কোণায় বসে আছে। তে রুমে ঢুকে বলল, এ কি তুমি এখনো ঘুমাওনি? না আসলে। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি নিচে বিছানা করে শোবো। আরে আমি নিচে শুই, তোমার তো ঠান্ডা লেগে যাবে। সেটা তো তোমারও লাগবে। তাহলে তুমি কিছু মনে না করলে মাঝখানে কোল বালিশ দিয়ে।
তে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে বলল, না যেইহোপ। ও সরি জাঙ্কুক, দূরত্ব কমানোর চেষ্টা করো না, কারণ এই দূরত্ব কমানোই না জানি, কিন্তু তুমি যে দূরত্ব তৈরি করেছো সেটা নেহাত তোমার মনে ঢোকা। মানে না কিছু না, দূরত্ব আমি শেষ করবই, নয়তো আমিও জাঙ্কুক না। হ্যাঁ কিছু বললে নাকি? কই না তো, শুয়ে পড়ো। 2 দিন পরের ঘটনা। গতকাল জাঙ্কুক আর তে বাড়ি ফিরে এসেছে, আর জাঙ্কুকের বাড়ির সব আত্মীয় স্বজন চলে গেছে, বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। জাঙ্কুকের মায়ের বুকটা ধুক ধুক করছে, কারণ আজকে যেভাবেই হোক জাঙ্কুককে সব সত্যিটা বলতে হবে, আর না বলে তে বাড়ি ছেড়ে চলে যাবে। না আমি তেকে হারাতে পারবো না, আমার যেই হোকটা চলে গেল, তেকে দেখে আমি যেই হোককে ভুলে থাকতে পারবো না। আজকে যেভাবেই হোক জাঙ্কুকে সত্যিটা বলবোই, তাতে জাঙ্কুক যদি আমাকে ভুল বোঝে বুঝুক। শোন জাঙ্কুক। হ্যাঁ মা বলো। তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ জানি। হ্যাঁ মানে আমি সেদিন তোমার রাঙা বউয়ের কথাগুলো শুনেছি, কিন্তু সেটা কি সত্যি মা, যেটা নিয়ে তুমি আর রাঙা বউ এত টেনশনে আছো? বলো জাঙ্কুক। তে বলো মা, তে কি? তে মা হতে যাচ্ছে না। কি বলছো মা? তাহলে তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে যে তে মা হতে চলেছে? তে আর জাঙ্কুকের বাবাও পাশে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের বাবাও এসব বিষয়ে কিছুই জানতো না, তিনিও তাদের কথা শুনে অনেকটা অবাক হলেন। জিন, সেই জন্যই কি জাঙ্কুক বিয়েতে এভাবে রাজি হয়েছিল? দেখ বাবা, আমাকে ভুল বুঝিস না, যেই হোক তের সাথে যে অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিদান আমরা কোনো কিছু দিয়ে কখনো দিতে পারবো না, কিন্তু তা শুধরাবার জন্য তের জন্য সামান্য চেষ্টা তো করতে পারি বল। আমার যেই হোকটা চলে গেল, তোমরা যেই হোককে ঘৃণা করলেও আমি তো মা, কি করে নিজের সন্তানকে ঘৃণা করব বলো? কিন্তু যখনই আমি তেকে দেখি তখনই মনে অদ্ভুত শান্তি পাই, ওর মাঝে যেই হোকের ছায়া দেখতে পাই। আর তাছাড়া তের সাথে যা হয়েছে তার জন্য কোথাও না কোথাও আমিও দায়ী। মানে মা আপনি কিভাবে দায়ী? আমি আগে থেকেই জানতাম যে যেই হোক ওই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছে। মা তুমি এসব কি বলছো? হ্যাঁ একদিন রাতে যেই হোক আর ওই মেয়েটার ফোন আলাপ আমি শুনে ফেলি। যেই হোককে জিজ্ঞেস করাই ও বলেছিল শুধু সম্পর্ক আছে, কিন্তু বিয়ের কথা বলেনি। তারপর আমি যেই হোককে অনেক বোঝানোর পর যেই হোক আমার কাছে মাফ চাই, আর বলে জীবনে আর কোনো দিন কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমি যেই হোককে সেদিন বিশ্বাস করেছিলাম, কিন্তু যেই হোক যে তার মায়ের সাথে এমনটা করবে তা কখনো ভাবতে পারিনি। তখন থেকে নিজেকে খুব দোষী মনে হতো, তাই চেয়েছি তের জীবনটা যেভাবেই হোক আবারও সাজিয়ে দেব। তাই আমি তোকে মিথ্যা বলেছি জাঙ্কুক, তাই আমি তোকে বলেছি তে প্রেগনেন্ট। জাঙ্কুক বাবা, তুই তোর মায়ের এই ভুলের জন্য ক্ষমা করে দে। না মা, মা ছেলের কাছে ক্ষমা চাইবে ব্যাপারটা খুব বাজে। মা তুমি এমন কিছু করনি যাতে তোমাকে নিজের ছেলের কাছে ক্ষমা চাইতে হবে। যাকে বাদ দাও এসব কথা, কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। রাঙা বউ আমাকে কেন কিছু বললো না? আমি তেকে কসম দিয়েছিলাম আর ওকে বিয়ের জন্য রাজি করিয়েছি, কিন্তু তে আমাকে বলেছে মিথ্যাটা যেন বেশি দিন চেপে না রাখি। কি রে তে, এখনো কি মায়ের উপর রেগে আছিস? তে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। পাগল মেয়ে, কাঁদছিস কেন? আমরা আছি তো, দেখিস তোর জীবনটা আবারও আগের মতো সুন্দর হবে। আমি করে দেব, তুই আমার মেয়ে। হ্যাঁ, অনেক জন্মের পুণ্য এক জায়গায় করে আপনার মতো একজন শাশুড়ি মা পেয়েছি। মা মেয়ে মিলে বাবাকে তো ভুলেই গেলে। হ্যাঁ আপু, সাথে আমাকেও। দেখেছো তো মা, আমাদের ভালোবাসায় বাবা আর জাঙ্কু কিভাবে নজর দিচ্ছে। হ্যাঁ অনেক হয়েছে, এবার সবাই খাবে চলো। দুপুরে খাবার খেয়ে তে নিজের রুমে গিয়ে দেখে রুমে বড় একটা তালা ঝুলছে। মা, মা, ও মা, কি রে কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? মা আমার রুমে তালা ঝুলছে কেন? রুমের মধ্যে অনেক তেলাপোকা আর ইঁদুর হয়েছে তো, তাই পরিষ্কার না করা পর্যন্ত খোলা যাবে না। তাহলে আমি থাকবো কোথায়? কেন, যেটা তোর রুম মানে জাঙ্কুকের রুম। তে কিছুক্ষণ শাশুড়ির দিকে তাকিয়ে থেকে বলল, এসব কেন করছেন মা? যতদিন তুই এই অপয়া রুমে থাকবি ততদিন তোর জীবন সুন্দর হবে না তে। কিন্তু মা আমার কিছু সময় দরকার। নে, কে নিষেধ করেছে? যত পারিস সময় নে। কিন্তু মা দূরে থেকে কি কারোর কাছে আসা যায়? তোর যেমন সময় চাই তেমন জাঙ্কুকেরও তো সময় চাই, কিন্তু দুজন এভাবে দূরে দূরে থাকলে তোদের মধ্যে দূরত্ব বাড়বে বই কমবে না। কিন্তু মা জাঙ্কুকের সাথে কিভাবে? তোর কি নিয়ে বেশি চিন্তা বলতো? জাঙ্কুক জেইহবের ভাই বলে নাকি তোর দেবর বলে?
নাকি ও তোর থেকে বয়সে ছোট বলে? বল। সবগুলো নিয়েই চিন্তা মা, কারণ প্রত্যেকটা ছেলে তার মনের মধ্যেই তার ভবিষ্যৎ স্ত্রীকে নিয়ে হাজারো কল্পনা করে রাখে। তার স্ত্রী দেখতে হবে ছোট রাজকন্যার মতো, একদম পবিত্র। খবরদার দে, আর একটা বাজে কথা বলে এক চড় দিব। আর কে বলেছে তুই পবিত্র না? আরে অপবিত্র তো সে যে নিজের স্বামী ছাড়া অন্য কারোর কাছে যায়। আর জাঙ্কুক তোর স্বামী, আর তুই আমার কাছে ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র একজন মানুষ জন্মের সময় থাকে। আর শোন, রাজকন্যারা কি সারা জীবন ছোট থাকে? তাদের কি বয়স বাড়ে না, নাকি তারা বুড়ি হয় না? আচ্ছা বেশ, ভুল হয়েছে মা, আমি যে আপনার সাথে কথাই পারবো না। শোন, তুই দেখতে কোনো রাজকন্যার চেয়ে কম না। আমার মনে হয় কোনো রাজকন্যা তোর ধারে কাছেও আসতে পারবে না। নিজেকে আয়নায় ভালো করে দেখেছিস কখনো? আরে আমি যদি ছেলে হতাম আর তোকে যদি জোয়ান বয়সে পেতাম না, তাহলে তোর স্বামীকে মেরে ফেলে তোকে কিডন্যাপ করে নিয়ে যেতাম আমি। মায়ের এরূপ কথা শুনে তে জোরে হাসি দিল। এভাবেই হাসবি সব সময়। সুন্দর মানুষ মুখ ভার করে থাকলে পেঁচির মতো লাগে। মা, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। আরে যা যা, রাগ তোর বরকে গিয়ে দেখা। মা, আমার জিনিসপত্রগুলো? সেগুলো তো আমি আগেই জাঙ্কুকের রুমে রেখে এসেছি। তে জাঙ্কুকের রুমের সামনে এসে ভেতরে যাবে কি যাবে না তাই ভাবছে। আসবো? জাঙ্কুক তখন শুয়ে শুয়ে বই পড়ছিল। আসো। তে নিচের দিকে তাকিয়ে রুমে ঢুকলো। আমার রুমে ঢুকতে বুঝি তোমার অনুমতি লাগে? না মানে মা। জানি, মা তোমার দরজায় তালা দিয়েছে। তে বিস্ময়ের দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো। অবাক হবার কিছু নাই, আমার রুমে আসার সময় দেখলাম তোমার রুমে তালা ঝুলছে। রুমে এসে দেখলাম তোমার সব জিনিসপত্র আমার রুমে। তখনই বুঝেছি এসব মায়ের কাজ, কারণ তুমি নিজে থেকে তো কখনো আমার রুমে আসবে না, তাই মাই মনে হয় জোর করে পাঠিয়েছে। রাঙাবো, শোনো, যখন থেকে তুমি আমার সাথে কবুল বলেছ তখন থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী। আমার প্রত্যেকটা জিনিসের উপর তোমার পুরো অধিকার আছে। এই রুমটা এখন থেকে দুজনেরই, তাই আমার অনুমতির কোনো দরকার নেই। কে কি বলবে ঠিক ভেবে পাচ্ছে না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে জাঙ্কুকের কথাগুলো শুনছে। কারোর কথা মনে পড়ে যাচ্ছে, অনেক আগে কেউ একজন এভাবেই কথা বলতো। দুই ভাই দুইজনেরই কথা বলার ধরন এক, কিন্তু মানুষ হিসাবে দুজন সম্পূর্ণ আলাদা। একজন জীবনটাকে এলোমেলো করে দিয়েছে, আর একজন সেগুলো গোছানোর কাজ করছে। পৃথিবী আর পৃথিবীর মানুষগুলো বড়ই আজব। রাঙাবো, তুমি বিশ্রাম নাও, আমি একটু ফোন করে আসি। জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে ছাদে উঠলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর ছাদ থেকে নামতেই যাবে, তখন জাঙ্কুকের মা ছাদে উঠলো আর বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ মা, বলো। দেখ জাঙ্কুক, তের উপর দিয়ে যে ঝড় গেছে বা যাচ্ছে তা শুধু তেই জানে বা বোঝে। আমরা অনুভব করতে পারি, কিন্তু ততটা না যতটা তে পারে। এখন একমাত্র তুই ওকে এসব থেকে বের করে আনতে পারিস। আমি আমার মতো চেষ্টা করব মা। হ্যাঁ জানি, কিন্তু তুই কি জানিস আমি তেকে জোর করে বিয়েতে রাজি করিয়েছি কেন? হ্যাঁ, তুমি তো তখন বলেইছো। বলেছি, কিন্তু অর্ধেক, বাকিটা শুধু তোকে বলবো। কি বলো মা? আমার এক ছেলে তার ভালোবাসা পেয়েও হারিয়েছে, কিন্তু আমি চাইনি যে আমার অন্য ছেলেও তার ভালোবাসা হারিয়ে ফেলুক। মানে কি বলতে চাইছো মা? আমি জানি তুই তাকে ভালোবাসিস। মায়ের কথা শুনে জাঙ্কুক যেন আকাশ থেকে পড়লো। মা কিভাবে জানলো?